মানুষের চামড়ার মুখ, মুখে যাই আসে সেই কথাটা গড় গড় করে বলতে পারলে তাদের ভালো হয়। তার এই কথাটা শুনে যে পাশের লোকটার মনোভাব কি হচ্ছে না হচ্ছে সেটা কেউ ভাবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা না হলে আমার ভালো লাগে না, কেমন যেন একটা ঘুম ঘুম ভাবই কাটে না। তো সকালে ঘুম থেকে উঠেই কোনো রকম একটু ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে চা করার জন্য। চাটা না খেলে মাথা ছাড়ে না, কোনো কাজেও যেন মন পায় না। তো চাটা খেয়ে চলে যাব। আমি প্রতিদিন ভাবি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমাবো, সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে মেয়েকে নিয়ে স্কুলে যাব। কিন্তু ওই যে ঘুমাতে ঘুমাতে প্রতিদিন বেজে যায় রাত 12টা 12:30। সেই কারণে আর সকাল সকাল উঠতে পারি না। সকালে উঠতে উঠতে ওই 7টা 7:30 বাজে। 7টা 7:30টার সময় রান্না করে তো আর মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয়। সেই কারণে প্রতিদিন আমার ওই দুপুরের রোদ্দুরের সময় যে কথাটা বলছিলাম, মানুষের চামড়ার মুখ, মুখে যাই আসে সেইটা বলতে পারলেই মনে হয় যে বেঁচে গেলাম। কিন্তু তার পাশের মানুষটা এই কথাটা শুনে যে কতটুকু কষ্ট লাগলো, তার যে কতটা খারাপ লাগলো, এই দিকটা কিন্তু কেউ কখনো বিবেচনা করে না। সে ভাবে যে আমি কথা বলছি তার মানে আমি জিতে গিয়েছি। পৃথিবীতে মানুষকে যত রকম ভাবে আঘাত করা যায় তার ভিতরে সব থেকে বড় আঘাতই হচ্ছে কথার আঘাত। একটা কথার আঘাত দিয়ে একজন মানুষকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা যায়। কথার আঘাতগুলো কেউ দেখে না, কিন্তু যাকে দেওয়া হচ্ছে তার বুকের ভেতরটা একদম ফালি ফালি হয়ে যায়। যদি কেউ সেটা দেখতে পারতো তবে হয়তোবা কাউকে কিছু বলার আগে সব মানুষ কিন্তু ভেবে নিত। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কোনো কমন সেন্স নেই, কোথায় কোনভাবে কি কথা বলতে হয় তারা সেইটাও বোঝে না। তাদের মনের ইচ্ছা মতো তারা যা খুশি তাই বলে চলে যায়। আর তাদের এই কথাগুলো যার একজনের অন্তরে কতটুকু ব্যথা দেয় তারা সেইটা কোনো সময় অনুভবই করে না, কারণ তাদের একটু অনুভব করার কোনো শক্তি অনেকদিন ধরেই বায়না করছে পিঠা খাওয়ার জন্য, কিন্তু ওই সময় সুযোগের অভাবেও হচ্ছে না। সময় বলতে দুপুরে রান্না করতে আমার কষ্ট হয়ে যায়, তার উপরে পিঠা বানাতে গেলে আর একটু বেশি কষ্ট হয়ে যাবে, এই বিধায় আমি পিঠা বানাতে পারিনি। তো আজকে দেখলাম আবহাওয়াটা একটু নরম নরম আছে, তো ভাবলাম যে আজকে তাহলে পিঠাটা বানিয়ে ফেলি, মেয়েটা অনেক বেশি খুশি হবে। তো সুজি ছিল, ভাবলাম সুজির পোয়া পিঠা তৈরি করি, কারণ সুজির পোয়া পিঠাগুলো কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। স্কুল থেকে এসে আমি কোনো রকম একটু ফ্রেশ হয়ে পোয়া পিঠা বানাতে গেলে বেটারটা কিন্তু প্রথমে একটু পাতলা করে গুলাতে হয়, কেননা সুজিটা ফুলে একটু ঘন হয়ে যায়, এই কারণে প্রথমে পাতলা করে গুলিয়ে রেস্টে রেখে দিতে হয়। সেই কারণে আমি প্রথমে পাতলা করে গুলিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন একটু ভালোই ফুলছে, কিন্তু অতটা ফোলে না, খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয় সুজির পোয়া পিঠা আমি কিন্তু খুব একটা বেশি পিঠা বানাতে পারি না, অন্য কাজে টুকটাক পারলেও এই কাজটা আমি একেবারেই অষ্টরম্ভা। বিয়ের আগে কখনো আমি পিঠা বানাইনি, আবার বিয়ের পরেও কখনো পিঠা বানাইনি। আমার শাশুড়ি মা খুব সুন্দর করে পিঠা বানায়, আর সে আমাকে কখনো এগুলো করতেও দেয়নি। হয়তো বা তাকে হাতে হাতে একটু হেল্প করেছি, কিন্তু সে কখনো আমাকে এভাবে চুলোর কাছে বসিয়ে পিঠা বানাতে দেয়নি। কিন্তু এখন যেহেতু আমার মেয়ে আবদার করছে, তো তার আবদার পূরণ করার দায়িত্ব তো আমারই, তাই না? তো বাধ্য হয়ে এখন মেয়ের জন্য অনেক কিছুই করতে হচ্ছে, যদিও ভালো হয় না, তবুও তারা কিছু মনে করে না। জন্য ব্যাটারটা গুলিয়ে রেখে সবজি কাটাকুটি শুরু করে দিয়েছিলাম, কেননা আমি পিঠাটা কোনো রকম নামিয়েই দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, পিঠা ভাজতে কিন্তু বেশ দেরি হয়। তো এখনই বাজে প্রায় 12টা 12:30, তো রান্না শেষ করতে করতে তো আজকে 3টা বেজে যাবে। এদিকে মেয়েকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো আছে, সব মিলিয়ে আজকে আমি কোনো সময়ের জন্য একটু রেস্ট পাবো না। প্রতিটা দিনই এরকম হয়, কোনো না কোনো একটা কাজ সামনের পরে চলে আসে। আর আমি এমন একটা মানুষ, কাজ ফেলিয়ে যে 1 মিনিট বসবো এইটা হয় না। ভাবি মাঝে মাঝে ঘর প্রতিদিন মুছবো না, কিন্তু হয় না। ঘর না মুছলে নিজের কাছেই যেন না নিজের কেমন একটা বিশ্রী বিশ্রী লাগে। ওই প্রতিদিন ঘরটা মুছাই হয়ে যায়। কি কাজ করে? আরে ভাই, মেয়েদের পিছন পিছন একদিন ঘুরে দেখেন মেয়েরা কি করে, তাহলে বুঝতে পারবেন। আপনার শখের জিনিসগুলো, শখের ফার্নিচারগুলো এমনিতে এমনি তো আর প্রতিদিন চকচক করে না। এই চকচক করার পিছনে মেয়েদের অনেক শ্রম, অনেকটা সময়, অনেকটা কষ্ট ব্যয় করতে হয়। সংসারে কাজ করারও অনেক কষ্ট, কিন্তু সংসারের কাজের ওই যে কোনো পারিশ্রমিক নেই, এজন্য কেউ কাকাল মাছ দিয়ে বেগুন রান্না করবো। মাছের জন্যও কিন্তু তরকারিতে মাঝে মাঝে স্বাদ হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। আপনি ভালো মাছ দিয়ে তরকারি রান্না করে দেখবেন, সেই তরকারির স্বাদটা সব আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের ভিতরে আলু দিয়ে আলুগুলো একটু ভালো করে নাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম জলটা। জলটা একটু ফুটে উঠলে তার ভিতরে বেগুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি জিরা বাটা আর কাঁচামরিচ। বেগুনের ভিতরে জিরা বাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে মাছগুলো দিয়ে আরেকটু জাল হয়ে তরকারিটা সম্বারা দিয়ে দিলাম।
আমার ওই যে একটাই অভ্যাস, সোমবার না দিলে কাঁকরোল ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে চুলোর উপরে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে কাঁকরোলগুলো দিয়ে হলুদ, লবণ, মরিচ সবগুলো একে একে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁকরোল ভাজাটা কিন্তু পোড়া পোড়া করে খেতে বেশি ভালো লাগে। আমার কাঁকরোল ভর্তাটাও বেশ ভালো লাগে। ভর্তা আমার সব সময়ের জন্য টানে, সে কাঁকরোল ভর্তা হোক বা আলু ভর্তা বা সিম ভর্তা, ভর্তা মানেই একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগা। তো কাঁকরোলগুলো আমি সব কিছু দিয়ে একটু নাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য। কোনো কিছু ভাজার সময় এভাবে ঢাকা করে দিলে না ওইটা একটু নরম হয়ে যায়, আমিও দেখেছি, আর ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু উঠাতে দেরি হয়েছে, দেখি নিচের থেকে একটু ধরে ধরে গিয়েছে, যদিও খুব একটা অসুবিধা হয়নি, খেতে মোটামুটি ভালোই লাগছিল। তো কাঁকরোলটা একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। টাটা, বাই বাই।